খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। আজকের এখন মাঠের আয়োজনে আলোচনার বিষয়বস্তু এশিয়ান কাপের প্রস্তুতি। তবে আলোচনায় যাবার আগে ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো দেখে নিতেছি। ফিজিও ছাড়াই এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ নারী ফুটবল দল সুযোগ পেয়েও খেলা হয়নি প্রস্তুতি ম্যাচ। সাবেক ফুটবলাররা বিষয়টিকে দেখছেন অব্যবস্থাপনা হিসেবে। বিপরীতে বাফুফের কার্যনির্বাহী সদস্য সাইদ হাসান কানন বল ছেড়ে দিয়েছেন নারী উইংয়ের দিকে। সেমিফাইনালে ওঠার লড়াই সন্ধ্যায় পরস্পরের বিপক্ষে মাঠে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে এমন সমীকরণের ম্যাচে পরিণত হয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনালে। ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগির সমীকরণে টুর্নামেন্টের বাকিটা সময় ঘরের মাঠে ভারতকে দর্শক হয়ে থাকতে হবে। ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো দেখে নিচ্ছিলাম। এবার আলোচনায় ফিরতে চাই। আলোচনার বিষয়বস্তু এশিয়ান কাপের প্রস্তুতি, যার গোড়াতেই গলদ। আর এসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী এবং ক্রীড়া সাংবাদিক জুবাইর আহমেদ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। শুরুতেই যে কথাটা বলছিলাম যে ফিজিও ছাড়াই বাংলাদেশ নারী ফুটবল দল অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছে, এবং পরবর্তীতে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ায় টেম্পোরারি ভাবে একজন ফিজিও নিয়োগ দেওয়া হয়েছে, যিনি ৩-৪ দিন হলো বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করছেন। এবং যিনি বাংলাদেশের ফিজিও ছিলেন, তার আগের দিন তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার একটা ইমার্জেন্সি অপারেশন করতে হয়, যার কারণে তিনি যেতে পারেননি। তবে নতুন যিনি ফিজিও, তিনি আসলে দলের সাথে কতটা মানিয়ে নিতে পারবেন বা ফুটবলারদের জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং হবে? সবচেয়ে বড় কথা হচ্ছে ফিজিও যে একজন জয়েন করেছেন, এটা একটা স্বস্তির খবর যে অ্যাটলিস্ট ম্যাচের সময়টা যদি কোনো ধরনের ইনজুরি বা কোনো ধরনের ফ্যাটিক দেখা দেয়, তাহলে প্লেয়ারদেরকে লুক আফটার করার জন্য একজনকে পাওয়া গেছে। এটা একটা স্বস্তির বিষয়। কিন্তু প্লেয়ারদের একটা ইনজুরি হিস্ট্রিটা তার তো জানা থাকা দরকার। একটা প্লেয়ার ঠিক কোন সময় পর্যন্ত তার লিমিটটা, শরীরটা সায় দেয়, বাংলাদেশের মেয়েদের ফিজিকটা কেমন, সে অস্ট্রেলিয়া পরিবেশে কীভাবে মানিয়ে নিচ্ছে, তার সেই প্রিভিয়াস হিস্ট্রিগুলো কেমন ছিল, এই জিনিসগুলো কিন্তু একটা ফিজিওর কাজকে অনেক দিন ধরে মনিটর করতে হয়। যদিও বাংলাদেশের সঙ্গে যেটা ঘটেছে সেটা খুবই আনফর্চুনেট যে একজন অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু একটা ন্যাশনাল টিম শুধুমাত্র একজন ফিজিও কেন্দ্র করে চলছে বা শুধুমাত্র একজনের উপরই ডিপেন্ডেন্ট, এই জিনিসটা কিন্তু মেনে নেওয়াটা খুবই কঠিন। যদি অন্তত বাফুফের 2 থেকে 3 জন ফিজিও থাকতো যারা প্লেয়ারদের সাথে আগেও কাজ করেছেন, তাদের ইনজুরি হিস্ট্রিগুলো জানেন, তাদের ফিজিকের ব্যাপারগুলো তারা অ্যাডাপ্টেড করে নিতে পারেন, এই ধরনের যদি একটা ব্যাকআপ প্ল্যান থাকতো তাহলে খুবই ভালো হতো। এবং ফিক্সচার তো চূড়ান্ত হয়েছে আরো প্রায় মাস 3 আগে। একটা লম্বা টাইম কিন্তু বাফুফের হাতে ছিল, তারপরও তারা একটা ব্যাকআপ প্ল্যান রেডি রাখেনি এবং কোন ধরনের ব্যাকআপ প্ল্যান ছাড়াই এশিয়ান মঞ্চে খেলতে যাচ্ছে, এটা কিছুটা হলেও ফিজিও ছাড়া তো খেলতে গিয়েছে, সেটা একটা ইস্যু। এবং বেশ কয়েকদিন ধরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল যে অব্যবস্থাপনা বা নানান ধরনের অসঙ্গতি। তবে এই যে 3-4 দিন হলো যে তারা নতুন একজন টেম্পোরারি ভাবে ফিজিও নিয়োগ দিয়েছেন, কাকে নিয়োগ দিলেন সেই বিষয়ে কিন্তু তারা কোনো প্রেস বিজ্ঞপ্তি দেননি। মানে বিষয়টাকে কিভাবে দেখছেন? বাফুফে তো চাইলে এটা করতেই পারতো, এই সমালোচনাগুলো তাহলে এড়াতে পারতো। বাফুফের এই জায়গাটাতে আমার কাছে যেটা মনে হচ্ছে পেশাদারিত্বের ঘাটতি। গতকালই আমি একজন জুলফিকার মাহমুদ মিন্টুর সঙ্গে যখন কথা বলছিলাম, তিনি আমাকে ঠিক এভাবে বলছিলেন যে পেশাদারিত্বের অভাব, প্রফেশনালিজমের অভাব। ফিজিও নিয়োগ দিয়েছেন সেটা কোনো ধরনের আমরা জানি না কে ফিজিও, এটা একটা ইস্যুস আছে। তারপরে বাফুফেতে এই যে পুরো সিস্টেমটাকে, আমার যে মেয়েরা যে খেলতে যাবে তাদেরকে অ্যাকচুয়ালি প্রপার ট্রেন আপ করাটা, তাদেরকে ওই আবহাওয়ার, অস্ট্রেলিয়াতে আবহাওয়া একেবারেই ডিফারেন্ট বাংলাদেশের তুলনায়। এখান থেকে তারা একটা শীতের শেষ করে যাচ্ছে, ওখানে ওরা হয়তো গিয়ে গরম ফেস করবে। তো এই অস্ট্রেলিয়ার এনভায়রনমেন্টের সঙ্গে তারা কতটা খাপ খেয়ে নিতে পারছে, ফিজিও মেয়েদের সেই প্রিপারেশনটা ছিল কিনা, তাদেরকে দেশের বাইরে কোনো ক্যাম্প করানো যেত কিনা, এই ধরনের কোনো ধরনের প্রপার প্ল্যান কিন্তু সেই সময়টা দেখিনি। সো ওই জায়গাটাতে মনে হয় যে বাফুফের এই জায়গাটা বাফুফের আরেকটু দায়িত্বের। আমরা সেই প্রসঙ্গগুলোতে আসবো। প্রস্তুতি এবং শক্তিমত্তা নিয়ে আমাদের কথা রয়েছে।
কথা বলছিলাম এশিয়ান কাপের প্রস্তুতি নিয়ে, যার গোড়াতেই গলদ, এবং সেই গলদগুলো কোথায় কোথায় সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা বলছিলাম যে প্রস্তুতি এবং শক্তিমত্তা নিয়ে কথা বলবো। তিনটা দল বাংলাদেশের প্রতিপক্ষ যারা, শুরুতেই যদি বলি উত্তর কোরিয়ার কথা, ওমেন ফুটবল র্যাঙ্কিংয়ে তারা 9 নম্বরে অবস্থান করছে। চায়নার কথা যদি বলি, তারা ঠিক এই মুহূর্তে 17 নম্বর র্যাঙ্কিং অবস্থান করছে। এবং সবচেয়ে তুলনামূলক দুর্বল দল উজবেকিস্তান, তাদের এখন বর্তমান র্যাঙ্কিং 49, বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং 112। এই যে শক্তিমত্তার বিশাল একটা তফাৎ বা পার্থক্য, এই জায়গাটা থেকে প্রস্তুতিটা যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে তো হয়নি। এই জায়গায় কি আসলে বাফুফের কোনো ঘাটতি দেখেন কিনা? বাফুফের এই জায়গায় ঘাটতির চেয়ে বড় জিনিসটা হয়ে গেছে সমন্বয়হীনতা। আমরা গত 2-3 দিনের খবরগুলো যদি আমরা একটু রিওয়াইন্ড করি, তাহলে আমরা দেখব যে বাফুফের সভাপতি তাবিদ আহমেদ বলেছিলেন যে অস্ট্রেলিয়াতে কোরিয়ার সাথে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটা প্রীতি ম্যাচ তিনি সব ধরনের আয়োজনের জন্য সবকিছু কমপ্লিট করে রেখেছিলেন, এবং পরবর্তীতে সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু কোনো একটা কারণে তিনি যখন অস্ট্রেলিয়া থেকে সরে আসেন, তখন সেই ম্যাচটা বাংলাদেশের খেলেনি। সেই জায়গাটায় বাংলাদেশের জায়গায় সেই ম্যাচটা খেলেছে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ উজবেকিস্তান। তার মানেটা হচ্ছে কি, প্রস্তুতির যে মিনিমাম চান্সটা আমাদের হাতে ছিল সেটাও আমরা হারিয়ে ফেললাম ওই নিজেদের সমন্বয়হীনতার কারণে। ইনফ্যাক্ট একটু আগে দেখছিলাম যে মাহফুজা কিরণ, যিনি নারী উইংয়ের চেয়ারম্যান, তিনি একটা মিডিয়াতে কথা বলছিলেন। তিনি বলছিলেন যে জাপানেরও আসার কথা ছিল, কিন্তু যেই সময়টায় আসলে জাপানে গিয়ে বাংলাদেশে খেলার কথা ছিল, যেই সময় মাইনাস ওয়েদার থাকে, ঠিক সেই সময়ে, যার কারণে খেলতে যায়নি। মানে এই জায়গাগুলো না বাফুফের একটু সমন্বয় করা উচিত ছিল, কারণ দেশের বাইরে খেলতে যাওয়া, এশিয়ান মঞ্চে যেখানে র্যাঙ্কিংয়ের যেটা সবচেয়ে কাছের দল, তাও প্রায় 60 ধাপ এগোনো, এই জায়গাটা না প্ল্যানিংটা একটু ডিফারেন্ট হতে হয়। সেটা আপনি সৌদি আরবে গিয়ে বাংলাদেশের পুরুষ টিম কিন্তু এর আগেও ক্যাম্প করেছে, সুতরাং বলা চলে সৌদি ফুটবলের সঙ্গে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক ছিল, সেখানটায় একটা ক্যাম্প হতে পারতো, অন্য কোনো যে দেশে ক্যাম্প হতে পারতো। সেই ক্যাম্পগুলো যদি অন্য দেশে হতো, তাহলে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার একটা প্রসেস কিন্তু শুরু হয়ে যেত। এই জায়গাগুলো বাফুফে অ্যারেঞ্জ করতে পারেনি। একটা 3 জাতীয় টুর্নামেন্ট আমরা দেখেছিলাম, কিন্তু সেটা ছিল ঘরের মাটিতে। ডেফিনেটলি সেটা খুবই ইফেক্টিভ ছিল, কিন্তু সেটা ঘরের মাটিতে। দেশের বাইরের মাটিতে হতে পারে, জাপানে তখন মাইনাস টেম্পারেচার ছিল, সেই সময়টা খেলাটা অনুপযুক্ত ছিল। কিন্তু অন্য কোনো জায়গায় কি চেক আউট করেছি কিনা বাফুফে শেষ পর্যন্ত, এবং চেক আউট করে থাকলে সেটার রেজাল্ট কেন আসলো না, সেই জায়গাগুলো তো হয়তো বাফুফে নিজেদেরকে একটু নিয়ে প্রশ্ন করতে পারে। ব্যাপারটা কি অনেকটা এরকম যে মানে 100% দেয়ার যে একটা প্রবণতার কথা আমরা বলি, সেই প্রবণতাটা আসলে বাফুফের কতটুকু ছিল সেটা নিয়ে ডেফিনেটলি প্রশ্ন আছে আপনার কাছে। এশিয়ান কাপের প্রস্তুতি নিয়ে কথা হচ্ছিল, যার গোড়াতেই গলদ, এবং কোথায় কোথায় গলদ সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা বিভিন্ন সময় শুনি জোয়ের যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বল ঠেলে দিয়েছেন নমকের কোর্টে, সিদ্ধান্ত তারাই নেবেন, এই ধরনের বল ঠেলাঠেলি নানান বিষয় আমরা দেখি। কিন্তু এবার এশিয়ান কাপের যাওয়ার আগে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার কথা বললেন, বাফুফের সভাপতি তাবিদ আওয়াল কথা বললেন, মাহফুজা কিরণ আজকে দেখলাম কথা বলেছেন, গতকাল সাইদ হাসান কানন, যিনি বাফুফের নির্বাহী কমিটির একজন সদস্য, তার কথাও শুনলাম। এটা কি আপনার কাছে মনে হচ্ছে না যে বলটা খালি পাস করে দেওয়া হচ্ছে, ঠেলাঠেলি করা হচ্ছে, যে আমার দোষ নয় আপনার দোষ, বা আপনার দোষ নয় আমার দোষ, মানে বিষয়টা কি এরকম লাগছে আপনার? মানে সাইদ হাসান কারণকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই ধরনের সমন্বয়হীনতা কেন হলো, তখন উনি খুব সুন্দরভাবে বলেছিলেন যে এটা নারী উইংসের কাজ এবং বাফুফের সভাপতির বিষয়। এটা খুবই ডিপ্লোম্যাটিক একটা অ্যান্সার, যে আমার ডিপার্টমেন্ট না তাই আমি জানি না। এটা হতে পারে যে ওনার ডিপার্টমেন্ট না, উনি জানেন না, কিন্তু আপনি যখন দেশের ফুটবলের সর্বোচ্চ যে কয়জন কর্মকর্তার মধ্যে আপনি যখন একজন হবে, তখন আপনার কাছ থেকে আমরা দেশের ফুটবল ইতিহাসেরই সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এটা যখন খেলতে যাচ্ছে, তখন আমরা বাফুফের একজন কমিটির একজন হিসেবে তার কাছ থেকে আরো দায়িত্বশীল একটা আনসার আমরা হয়তো প্রত্যাশা করতেও পারতি। সো উনি ওটা জানেন না, সেটা না জানাই থাকতে পারে, কিন্তু যেই জিনিসটা এর বাইরে যেটা হচ্ছে সেটা খুবই উদ্বেগজনক। পিটার বাটলার উনি বলছেন যে বাংলাদেশ এশিয়ান কাপের চাইতে নারী লিগকে বেশি প্রাধান্য দিয়েছে। আবার বাফুফের পক্ষ থেকে বলা হচ্ছে যে পিটার বাটলারের চাওয়াতেই নারী লিগটা হয়েছে, এবং টু বি অনেস্ট পিটার বাটলার আসলে চেয়েছেন যে বাংলাদেশ একটা নারী লিগ হোক, ভুটানের মতো নিম্নমানের লিগে খেলতে যাওয়া হচ্ছে, বাংলাদেশ একটা লিগ হোক, এটা পিটার বাটলার চেয়েছেন। কিন্তু পিটার বাটলার পরবর্তীতে তিনি যেটা বললেন যে না, যে ফরমেশন এবং যেই টাইমে নারী লিগটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি এশিয়ান কাপের আগে আদর্শ প্রিপারেশন ছিল না। সো আলটিমেটলি দেখা গেল যে কেউ একজন এখানে কোনো একটা পক্ষ সত্যি কথা বলছে না, সেটা হতে পারে কোচিং স্টাফ, সেটা হতে পারে বাফুফে। এবং এই যে ব্যাপারটা, একজন আরেকজনের কোর্টে বল ঠেলে দিচ্ছে, একজন আরেকজনের দিকে ইঙ্গিত করছে, এটা কোনো বাফুফে একই সুতোয় মালাটা গাঁথতে পারছে না, মানে কোনোভাবে। এবং
যে কারণে যেটা হয়েছে যে এশিয়ান কাপে এখন বলটা এখনো মাঠে গড়ায়নি, তবে বাফুফের মধ্যে নির্বাহী সদস্যদের মধ্যে খেলাধুলা আসলে চলছে। কিন্তু যদি এই প্রকৃতি আসলে চলমান থাকে, একটা জিনিস তো পরিষ্কার যে কোথাও না কোথাও কারো না কারো এই জায়গায় অসন্তুষ্টি আছে, যার কারণে আসলে কেউ কারোর সাথে মনে হচ্ছে যে খুবই খাপছাড়া, কেউ কারোর সাথে কথা বলছে না। অথচ নারীদের বিষয়ে কিন্তু সবসময় আমরা বাফুফেকে অনেক বেশি স্ট্রং দেখেছি। সেই জায়গাগুলোতে অনেক বেশি আলগা লাগে কিনা আপনার কাছে? আলগা লাগে বলতে কি, এই জায়গাগুলোতে না একটা কমিটিতে যখন যারা ফর্ম করছে বা যারা অ্যাকচুয়ালি দায়িত্বশীল, তাদের নিজেদের মধ্যে সমন্বয়হীনতা আছে কিনা। আমরা দেখেছিলাম বাফুফের প্রিভিয়াস যিনি প্রেসিডেন্ট ছিলেন কাজী সালাউদ্দিন, তার সঙ্গে মাহফুজ আক্তার কিরণ, তাদের দুটো উইংসের খুব ভালো একটা যোগাযোগ ছিল। তাবিদ আওয়ালাত আসার পরে কি মাহফুজ আক্তার কিরণের সেই উইংসটার মধ্যে কোনো মাহফুজ আক্তার কিরণ কিন্তু এই যে সকালে একটু আগে দেখছিলাম তিনি কথা বলছিলেন যে তাবিদ আওয়ালের সাথে তার কোনো দূরত্ব নেই, কিন্তু সেটা কিন্তু কথায় যতটা বলে কাজে কিন্তু সেভাবে প্রকাশ পাচ্ছে না। হয়তো 1980 সালে আমরা লাস্ট এশিয়া কাপ খেলেছি পুরুষ দলের হয়ে, নারী দল 46 বছর পর এশিয়ার মঞ্চে যাচ্ছে এবং কম্পারেটিভলি হয়তো বা নারী দলেরই ভালো কোনো রেজাল্ট নিয়ে আসার চান্সেস বেশি। উজবেকিস্তানের সাথে ম্যাচটা সবাই প্রত্যাশা করছে বাংলাদেশ জিতে ফিরবে এবং সেটা জিতে ফেললে ফিফা ওয়ার্ল্ড কাপে যাওয়ার একটা চান্স থাকবে। সো এত বড় একটা এনভায়রনমেন্টের আগে দুটো উইংসের মধ্যে অন্তত কথায় যেটাই হোক কাজের সমন্বয়টা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা বাংলাদেশ ফুটবলকে খুব বেশি আঘাত করার মতো কথাই। হ্যাঁ, এবং সেই বিষয়গুলো থেকে বাংলাদেশ ফুটবল অর্থাৎ বাফুফে বের হয়ে আসবে এবং একই সাথে প্রত্যাশার যেই পারদের ভারটা চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের উপর, যে 49 র্যাঙ্কিং অবস্থান করে উজবেকিস্তানকে বাংলাদেশ হারাবে, সেটাও আসলে কতটা ভার সইতে পারবে বাংলাদেশের নারী ফুটবলাররা, সেটাও দেখার বিষয় রয়েছে ডেফিনেটলি। তবে আজকে জুবাইর আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আজকে এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।